হ্যাঁ, বাংলাদেশের প্রতিবন্ধকতা সবচেয়ে বড় অনেক কম্পিটিশন। অনলাইনে এখন টিকে থাকার মেইন মন্ত্র স্ট্রং মার্কেটিং অ্যান্ড স্ট্রং কন্টেন্ট। বেস্ট ব্র্যান্ড প্রমোটার কাকে মনে হয় আপনার? হ্যাঁ, অবশ্যই তানজিন আপু তো অনেক আপুর ব্যাপারে মানে যে যে কোম্পানি এরকম করেছে তাদের পাবলিকলি এটা এভাবে যাওয়া উচিত হয়নি। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন নারী উদ্যোক্তা অনন্যা আজিজ। অনন্যা আজিজ, স্বাগত চ্যানেলেতে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পাকিস্তানি পোশাক নিয়ে কাজ করেন, পুরো এই যাত্রাটাই আমরা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি ভাইয়া যাত্রাটা শুরু হয়েছিল, আমি নিজেই পাকিস্তানি পোশাক পরতে অনেক পছন্দ করতাম, কারণ ওদের পোশাকগুলো খুবই কমফোর্টেবল অ্যান্ড ওদের ব্র্যান্ডগুলো অনেক বেশি ভালো। সো কমফোর্ট অ্যান্ড স্টাইল দুইটাই ওদের মধ্যে আছে। সো তখন আমি চিন্তা করলাম যে কোয়ালিটিফুল ড্রেস কীভাবে বাংলাদেশের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারি, উইমেন কাস্টমার যারা। কারণ তখন এরকম কোনো তেমন ভালো শপও ছিল না যারা কোয়ালিটি প্রোডাক্ট আনতে পারে। তো আই নেভার কম্প্রোমাইজ অন মাই কোয়ালিটি। সো তখন আমি ইম্পোর্ট করা শুরু করলাম পাকিস্তানি ক্লোদিং ব্র্যান্ড, অনেক বড় বড় ব্র্যান্ড যেগুলো সানা সাফিনাজ, তারপর হচ্ছে বিন ইলিয়াস, এরকম অনেকগুলো। তো তখন আমি অনেক সাকসেসফুল হতে শুরু করলাম যখন আমি ইম্পোর্টটা শুরু করি, কারণ আমার কাস্টমার বেসও ভালো ছিল, সবাই পছন্দও করতো, অ্যান্ড সবচেয়ে পছন্দ করতো কোয়ালিটি অনেক ভালো, এই জন্য আর কি। পাকিস্তানি থ্রি পিস বা কাপড়ের উপর কিন্তু একটা ফ্যাসিনেশন বাঙালি মেয়েদের আছে, জি। সেটা আমরা পরিবার থেকেই আসলে দেখি। আসলে কাপড়ের মানের জায়গাটা যদি আমরা বলি, সেটা কেমন বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার? অ্যাকচুয়ালি পার্সোনালি ভাই আমি বলবো যে পাকিস্তানি ব্র্যান্ডের যে ক্লোদিংগুলো, সেই ক্লোদিংয়ের কোয়ালিটি অনেক বেশি কমফোর্টেবল, কারণ আমাদের বাংলাদেশের ওয়েদার পাকিস্তানের ওয়েদার কিন্তু একই, মানে গরম ওয়েদার। তো এই জন্য হচ্ছে পাকিস্তানি ক্লোদিংগুলো খুবই কমফোর্টেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টাইলিশ। সো স্টাইল অ্যান্ড কমফোর্টের দুইটা সমন্বয় এটার মধ্যে আছে। সো এইটাই অনেক বেশি ডিমান্ডিং করে তোলে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। কপি প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের দেশের কাস্টমাররা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। সেক্ষেত্রে কপি হলেও আপনি তো এই মার্কেটের সাথে আছেন, সেটা কতটুকু হয়, বা আপনারাও কপি বিক্রি করেন কিনা, বা সেটা বলে করেন কিনা? অ্যাকচুয়ালি ভাইয়া কপি তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তো সব জায়গাতেই আছে। এখন যেটা আমি আমার ক্ষেত্রে, আমার যে আনুকি বি এক্সক্লুসিভ, আমার যে ফ্যাশন হাউস, সেখানে আমি এনশিওর করি যেখানে কোনো কপি আমরা রাখি না। বিকজ আমি সবসময় বিজনেসের শুরুতেই আমি যেটা আমার মোটো ছিল যে আই উইল প্রোভাইড কোয়ালিটি প্রোডাক্টস টু মাই কাস্টমার্স অ্যান্ড আই নেভার কম্প্রোমাইজ অন কোয়ালিটি। সো এই কারণে যেহেতু আমার সাথে আমাকে কাস্টমার অনেক ভরসা করে, একটা ট্রাস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো সেই ট্রাস্ট জানি কখনোই না ভাঙে, এই জন্য আমি কপিটা অ্যাভয়েড করি। আমি একদম কমপ্লিটলি অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট করছি। পাকিস্তান থেকে আসলে প্রোডাক্ট আনা, বা আজকে আপনার এই ইন্টারভিউ দেখার পরে যদি নতুন একজন মেয়ে যে হচ্ছে কিছু প্রোডাক্ট এনে বিজনেস করতে চায়, তার জন্য আসলে ইজি ওয়েটা কি বা সিস্টেমটা? অ্যাকচুয়ালি এখন আমি বলবো যে বাংলাদেশে এন্টারপ্রেনার্সদের জন্য, উদ্যোক্তাদের জন্য অনেক গোল্ডেন একটা টাইম। এটা হচ্ছে আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক ভালো একটা টাইম, অনেক প্রফিটেবল বিজনেস শুরু করা যাচ্ছে এবং উদ্যোক্তারা অনেক ভালো করছে মাশাআল্লাহ। সো আমি অবশ্যই এনকারেজ করবো যারা বিজনেসে আসতে চায়, আমি অবশ্যই বলবো যে আপনারা উদ্যোক্তা হন। অ্যান্ড যদি কারো কোনো হেল্প লাগে, এখানে অনেক সাপ্লায়ার আছে, আপনি পোশাক দিয়ে শুরু করতে পারেন, আপনি কসমেটিক্স দিয়ে শুরু করতে পারেন, এখন চাইনিজ প্রোডাক্টস ইম্পোর্ট হচ্ছে, আপনি চাইনিজ প্রোডাক্টস দিয়ে শুরু করতে পারেন। বাট আমি বলবো হ্যাঁ, আপনি এই মার্কেটে আসেন, এখানে অনেক সুযোগ আছে। প্রতিবন্ধকতা আছে কি কি আসলে? হ্যাঁ, বাংলাদেশের প্রতিবন্ধকতা সবচেয়ে বড় অনেক কম্পিটিশন, অনেক কম্পিটিটার্স হয়ে গিয়েছে এখন। অনেকেই আপনি যেটা একটু বললেন যে কপি বিক্রি করছে সেম ডিজাইনের, অনেকে বোঝেও না হয়তো। তো এই ক্ষেত্রে অনেক কাস্টমাররা হয়তো কোয়ালিটিটা যখন বোঝে না, তখন দেখা যায় তারা অন্য একটা দোকানে হয়তো কপিটা দেখে এসে আমাদেরকে, যারা আমরা অরিজিনাল আনছি, আমাদেরকে বলছে আপু এই প্রাইসটা কেন এত বেশি। তো তখন অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জিং একটা ইয়ে হয়েছে। তাও আমরা যদি পরে বুঝাই যে না আপু এটা কোয়ালিটি ভালো, বা আমি অনেক হাই কোয়ালিটি, আমি হয়তো আমার প্রুফ দেখাচ্ছি যে আমি ডিরেক্ট পাকিস্তান থেকে এনেছি, তখন আসলে এটার তখন প্রবলেম হয় না। আর যেহেতু কাস্টমারদের সাথে আমার একটা পরিচিত কাস্টমার হয়ে গিয়েছে, সবাই একটা নোন বেস আছে, কাস্টমার বেস আছে। সো এই ক্ষেত্রে আমি তেমন প্রবলেম এখন ফেস করছি না আপাতত। অনন্যা, আপনি বিজনেসে যতটুকু সফল হচ্ছেন, জি, একজন নারী যদি শুরু করতে চায়, সেক্ষেত্রে তার কতটুকু পুঁজি বা মূলধন দিয়ে আসলে চাইলেই শুরু করতে পারে? এইটা আসলে এখন আমি বলবো যে কেউ যদি শুরু করতে চায়, ভালোভাবে শুরু করতে চাইলে অ্যাটলিস্ট যদি আপনি 1 লাখ নিয়ে নামেন,
1 লাখ নিয়ে আপনি নামলে আপনি ভালো মতো সুন্দরভাবে শুরু করতে পারবেন, স্টার্টিংটা করতে পারবেন। একজন উদ্যোক্তা 1 লক্ষ টাকা দিয়ে হয়তো একটা জি, business সে স্টার্টিংটা করতে পারবে ভালোভাবে। কিন্তু এতে কি প্রফিট আসবে? হ্যাঁ অবশ্যই, যদি এখন হচ্ছে ভাই বিজনেসের মেইন ড্রাইভিং ফোর্স হচ্ছে মার্কেটিং। সে যদি তার প্রোডাক্টটা অনেক মানুষকে যদি মার্কেটিংটা প্রপারভাবে করতে পারে, যেটা আমরা করি যে বুস্টিং করি, যে আমার প্রোডাক্টটা কতজন মানুষ দেখছে, তো যদি সে অনেক অডিয়েন্সকে দেখাতে পারে, অনেক মানুষকে দেখাতে পারে, যদি প্রপার মার্কেটিং করে, কন্টেন্ট ক্রিয়েশনগুলো যদি ঠিক হয়, অবশ্যই সে ভালো সেল করতে পারবে বাংলাদেশের মার্কেটে। ব্র্যান্ড প্রমোশনের জায়গাটা আসলে আপনাদের উপর কতটা ইম্প্যাক্ট ফেলে, বা প্রমোটাররা কতটা বেশি আপনাদের উপরে সদয়? জি, অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্রমোশন তো এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট মার্কেটিংয়েরই। তো এখানে বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন তো অনেক বেশ ফেমাস এবং এটার উপকারিতাও আছে। জি, আমি যতজন প্রমোটারের সাথে কাজ করেছি আমি সবাইকে আলহামদুলিল্লাহ সবাই ভালোই পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড প্রমোটার কাকে মনে হয় আপনার কাছে? আমার পরিচিত তো অনেকেই ভালো করছে। সেরাকে, সবচেয়ে সেরাকে? আমার কাছে মনে হয় বুশরা কবির আপু ভালো করছে। তার মানে বুশরা কবিরকে আপনার কাছে সেরা মনে হচ্ছে? জি। সাম্প্রতিক সময় একটি ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা দেখেছি জি। আমরা। একটি শাড়ির ইস্যুতে তানজিন তিশাকে নিয়ে এটা কিন্তু মামলা জি পর্যন্ত করিয়েছে। জি জি সেই শাড়ির ইস্যু একজন উদ্যোক্তার সাথে ঘটেছিল, জি, জি। কিন্তু তানজিন তিশার মতো একজন অভিনেত্রীর সাথে একটা শাড়ি নিয়ে এত দূর পর্যন্ত যাওয়া তার প্রেক্ষাপটে হয়তো উচিত ছিল, বিধায়ী তো সে গেছে। জি। আসলে এই বিষয়টিকে আরো সফটলি সমাধান হতে পারতো কিনা? ভাইয়া আমার মনে হয় কি, আমি পার্সোনালি যেটা ফিল করি, যে কোনো প্রবলেম যদি কারোর সাথে হয়, হতেই পারে, প্রবলেম কিন্তু আনঅ্যাভয়েডেবল না, এটা হয়। আমার মনে হয় এটা মানে জাস্ট পাবলিকলি সাথে সাথে না দিয়ে দুজন বসে কথা বলেন, সেটা সলভ করেন নিজেরা। কারণ মানে সব কিছু পাবলিকলি দিয়ে দিলে কিন্তু সলিউশন আসে না, জিনিসটা আরও বেশি জটিল হয়। তো আমার মনে হয় এখানে যদি কোনো সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে বসেন, তার সাথে একটা সলভ করেন, এভাবেই একটা প্রপার সলিউশন হতে পারে। ব্যাপারটা আমার কেন জানি মনে হয় যে একটা ইগোর পর্যায়ে চলে গিয়েছে, জি, একটা জি, জি, জিদের জি। পর্যায়ে চলে গিয়েছে। না হলে তানজিন তিশার মতো একজন সুপরিচিত নায়িকা, জি। বা তিনিও একজন ভালো ব্যবসায়ী বলবো, অবশ্যই, জি। সেই জায়গা থেকে তারা আসলে এই জায়গাটা আসা উচিত ছিল। হ্যাঁ অবশ্যই, তানজিন তিশা আপু তো অনেক মাশাআল্লাহ অনেক না মানে গুণী একজন অভিনেত্রী, সুনাম এবং উনি হচ্ছে অনেক গুণী, এবং উনি ব্যবসাও শুরু করবে খুব তাড়াতাড়ি, একটা রেস্টুরেন্ট আপু মনে হয় দিবে খুব তাড়াতাড়ি। তো আপু তো সব দিক থেকে অনেক ভালো। আমার মনে হয় আপুর ব্যাপারে মানে যে কোম্পানি এরকম করেছে তাদের পাবলিকলি এটা না এভাবে যাওয়া উচিত হয়নি, এটা আমার মনে হয়। আমরা জানি যে আপনি কিন্তু আসলে ব্যবসার বাইরেও একটি সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, বিশেষ জি। করে বাইফার সাথে, সেখানকার ডিরেক্টর হিসেবে আপনি কাজ করছেন। এই বাইফার সাথে যুক্ত হওয়ার কারণ কি, বা অনুভূতির জায়গাটা কি? বাইফার অ্যাকচুয়ালি যে প্রোগ্রামে আমি গিয়েছিলাম, বাইফা অ্যাওয়ার্ডস, ওখানে আমিও অ্যাওয়ার্ড পেয়েছি উদ্যোক্তা হিসেবে। তো বাইফার প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট প্রোগ্রাম, এত সুন্দর আয়োজন, এবং আমি দেখলাম যে প্রত্যেকটি শিল্পীকে, প্রত্যেকটি আর্টিস্টকে ওনারা এত রেসপেক্ট করে। আমার কাছে মনে হয় রেসপেক্ট অনেক বড় একটা জিনিস, যে কোনো বিষয়ে রেসপেক্ট থাকাটা খুব জরুরি। তো আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে, এবং আর্টিস্টরাও সবাই বাইফার প্রতি মানে তারা খুবই মানে দে আর ফিলিং ভেরি ফ্রি অ্যান্ড অনেক কমফোর্টেবল ফিল করছে তারা বাইফার সাথে, কারণ তাদের রেসপেক্ট ওইভাবে দেওয়া হয়েছে। এবং তাদের অনুষ্ঠানের মান অনেক সুন্দর, মানে আমার কাছে বেস্ট মনে হয়েছে মানে বাংলাদেশ। অনুষ্ঠান দেখে ভালো লাগা থেকে জি সম্মানের জি জায়গা জি থেকে জি আপনি অবশ্যই দেখেন। আমার অনেক ভালো লেগেছে। এমনিতে ব্যক্তি জীবনে আপনার পড়াশোনা বা কোথায় কি পরিবার? আমি পড়াশোনা করেছি নর্থ সাউথ থেকে, আমি বিবিএ করেছি, আর হচ্ছে আমার ফ্যামিলিতে সবাই ডক্টর। তো ব্যবসাটা আমার ভাল লাগে, এখানে হচ্ছে টাইম ফ্রিডম থাকে, মানি ফ্রিডম থাকে। মানে আমি যদি জব করতাম আমার তো টাইম ফ্রিডম থাকতো না। আর ব্যবসাতে আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা ওয়ে, খুব তাড়াতাড়ি স্বনির্ভর হওয়ার বা আর কি উন্নতি করার। সো এটা আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনে আপনার কি করতে ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার পড়তে অনেক ভালো লাগে। আমার মানে আই লাভ টু গেইন নলেজ, বিভিন্ন বিষয়ে আমি আর্টিকেল পড়ি, বই পড়ি অনেক, কারণ আমার মনে হয় যে মানে নলেজ ইজ দ্য বেস্ট ওয়ে টু গেইন এনি সাকসেস। আমাদের যদি সাকসেসফুল হতে হয় নলেজের বাইরে আসলে। আমার মনে হয় বেস্ট বিউটি হচ্ছে নলেজ। জি ভাইয়া। প্রিয় লেখক কে আপনার? প্রিয় লেখক আসলে ওরকম আমার ছোটবেলায় হুমায়ুন আহমেদের বই পড়তে অনেক ভালো লাগতো। তো এখন আসলে আমার একটু মানে ডেভেলপমেন্ট রিলেটেড বই বেশি পড়া হয় বুঝতে পেরেছি আর কি। সাকসেস, হ্যাঁ জি 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 মোটিভেশন, মোটিভেশনাল এই টাইপের বই।
আপনার জীবনের কোন সুন্দর মুহূর্তটা এখনো বাকি বলে মনে হয়? আমি স্বপ্ন দেখছি আমি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল আরও অনেক বেশি মানে রিনাউন্ড সাকসেসফুল একজন এন্টারপ্রেনার হতে চাই, উদ্যোক্তা হতে চাই। সো এটার আমি স্বপ্ন দেখছি আর কি। উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে কোন নারীকে আপনার মনে হয় যে দ্যাটস দ্য চেঞ্জ মেকার শি? আমি পার্সোনালি মনে করি যে সাবিহা আপু অনেক ভালো করছে উদ্যোক্তা হিসেবে। তাকে আপনি ও মাই গড হিসেবে জি রাখছেন। জি 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 অনলাইন ব্যবসা জি করোনার সময়টাতে শুরু হয়েছিল। জি জি এখন পার্সেল দেখলে মনে হয় আমার ওয়াইফ বোধহয় অর্ডার করলো। জি আতঙ্ক প্রচুর অনলাইনমুখী কেনাকাটা এখনো মানুষ আছে। জি, জি। অনলাইনে টিকে থাকার মন্ত্র কি আসলে? ভাইয়া আমি বলবো অনলাইনে এখন টিকে থাকার মেইন মন্ত্র স্ট্রং মার্কেটিং অ্যান্ড স্ট্রং কন্টেন্ট। যদি এখন একটা ব্যবসা টিকে থাকতে চায়, যে কোনো বিজনেস এখন কিন্তু সবই কন্টেন্ট বেসড হয়ে যাচ্ছে। গুড কোয়ালিটি, ভেরি হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ভেরি গুড মার্কেটিং, সো দ্যাট আপনার প্রোডাক্ট অনেক মানুষ একসাথে দেখে, তারা জানি তাদের জানতে হবে যে আমি কি প্রোডাক্ট অফার করছি, অ্যাওয়ারনেসটা করতে হবে। সো যখন তারা জানতে পারবে তখনই কিন্তু তারা কিনবে। আমি যদি না জানাই যে আমি কি প্রোডাক্ট সেল করছি, তাহলে কিন্তু মানুষ জানবে না। সো যত মানুষ জানবে, স্ট্রং মার্কেটিং হবে, স্ট্রং কন্টেন্ট হবে, তত সেল হওয়ার চান্স বেশি। অনলাইনে ফেল করে কেন ব্যবসায়ীরা? আমি আবার এখানে বলবো যে উইক মার্কেটিং এর জন্য, যখন মার্কেটিং দুর্বল হ্যাঁ মার্কেটিংটা স্ট্রং হয় না, কারণ এখন অ্যাকচুয়ালি কম্পিটিটিভ যুগ। এখন হচ্ছে আমরা যখন মানুষ যখন স্ক্রল করছে ফেসবুকে, আমাদের এমন একটা স্ট্রং ক্যাপশন নিয়ে উপস্থিত হতে হবে যদি মানুষ স্ক্রল করা থামিয়ে আমার প্রোডাক্ট দেখে। রাইট। সো এটাই হচ্ছে মেইন মন্ত্র, যে আপনাকে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে আপনার কন্টেন্ট দিয়ে। সো যত অ্যান্ড অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি ভালো হতে হবে। আমি এই দুইটা কথাই বলবো যে স্ট্রং মার্কেটিং, কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক ভালো করতে হবে, তাহলে বিজনেস অনেক সাকসেসফুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনি আপনাকেও। একটু আপনার দর্শকদের থেকে বিদায় নেবেন। আসসালামু আলাইকুম, অনেক ভালো লাগলো আজকে ভাইয়ের শোতে এসে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে স্বপ্ন সবসময় বড় হওয়া উচিত। সো এই স্বপ্ন নিয়েই আমি উদ্যোক্তার পথে যাত্রা শুরু করেছিলাম, কারণ আমি একজন সফল উদ্যোক্তা, এবং আমিও চাই যে যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই এখনই সবচেয়ে সুবর্ণ সুযোগ, আপনারা এই পথে আসুন এবং ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন সবাই উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে।